নমস্কার, আসসালামু আলাইকুম, আদাব। আপনাদের বাংলাদেশের সমস্ত শ্রোতাদের আমাদের মেডিকা হসপিটালসের তরফ থেকে অনেক শুভেচ্ছা রমজানের। আজকে আপনাদের সামনে এসেছি আমি, যার মুখোমুখি বসে আছি ফেসবুক লাইভ নিয়ে। আবার তিনি হচ্ছেন ওয়ান অ্যান্ড অনলি আমাদের ডক্টর মৌমিতা চ্যাটার্জি। উনি আজকে আপনাদের জেনারেল যে কোয়েশ্চেনগুলো থাকে আপনাদের লাং নিয়ে, ফুসফুস যেটা, সেই সম্বন্ধে এই রমজানের সময় কিছু প্রবলেম হয়ে থাকে আপনাদের, যারা রেসপিরেটরি মেডিসিনের প্রবলেমে অনেকে ভুগছেন, তাদের বিষয়, তাদের যা কিছু জানার আছে আজকে উনি বলবেন সমস্তটা আপনাদেরকে। তো ম্যাম শুরু করা যাক। আজকে ম্যাম আমরা যেটা আমাদের বেসিক্যালি ওনারা জানতে চান যে রমজানের সময় যে সমস্যাগুলো, যারা রেসপিরেটরি মেডিসিন প্রবলেমে ভুগছেন তাদের কিছু নর্মাল যে প্রবলেমগুলো হয় ওটা সম্বন্ধে প্রিভেনশন বা এই কিছু ব্যাপারে যদি আপনি কিছু বলেন, কোনো ডায়েট প্রবলেম যদি থাকে ডায়েট কিভাবে মেনটেন করবে, এই সমস্ত ব্যাপারে আর কি আপনি যদি কিছু ওনাদের বলেন তো ওনারা হেল্প পাবেন আর কি। আসলে এখন সিজন চেঞ্জের সময় গরম পড়ছে, অলরেডি গরম পড়ে গেছে এবং এই দীর্ঘ সময় ফাস্টিং থাকার দরুন বেশ কিছু সমস্যা হয়, সেটা ডিহাইড্রেশন এবং এই ঠান্ডা গরমে, কারণ যখনই ফাস্টিং ভাঙেন তখন এই ঠান্ডা শরবত খাওয়া বা ঠান্ডা ফল কাটা খাওয়া, সেই জিনিসগুলো থেকে একটা সমস্যা হয় যে চট করে যাদের রেসপিরেটরি সিমটমস রয়েছে, যারা সেই সমস্যায় ভোগে, তাদের তখন চট করে একটা গলা ব্যথা, সর্দি, কাশি, এই প্রবলেমগুলো হতে পারে। অলরেডি যারা অ্যাজমা বা সিওপিডি রয়েছে, যারা ইনহেলার নেন, এই সময় হয়তো অনেক সময় তাদের ওষুধপত্রগুলো অনিয়মিত হয়ে যায়, সেক্ষেত্রেও একটা সমস্যা হতে পারে। তখন অনেক সময় এই সিজনে, মানে এই মাসে কিন্তু তাদের এই ডিজিজগুলোর বাড়াবাড়ি হতে পারে। আচ্ছা, শর্টনেস যে ব্রিদিং এর যে ব্যাপারটা, সেটা সম্বন্ধে আপনি কি বলবেন? যেটা অনেকেরই হয়ে থাকে, শর্টনেস অফ ব্রিদিং, যেটা আমরা বলি শ্বাসকষ্ট, শর্টনেস অফ ব্রেথ, সেটার কারণ অনেক। আসলে আমরা শ্বাসকষ্ট বললেই এটা একটা খুব কমন মানুষের মধ্যে ধারণা যে শ্বাসকষ্ট মানে সেটা হার্টের অসুখ, কিন্তু আসলে খুব সাধারণ কিছু অসুখে, যেরকম অ্যানিমিয়া, আমাদের মতন তৃতীয় বিশ্বের দেশগুলোতে বিশেষ করে মহিলা এবং শিশুদের মধ্যে অ্যানিমিয়ার প্রকোপ খুব বেশি। অ্যানিমিয়া থেকে কিন্তু অনেক মহিলা বা শিশুদের বা বয়স্ক মানুষদের কিন্তু শ্বাসকষ্ট হয়। আর একটা বড় কারণ হচ্ছে লাংস। আমরা হার্টকে নিয়ে যতটা চিন্তা ভাবনা করি, হার্টের দুপাশে যে দুটো বড় লাংস আছে, তার জন্য যে শ্বাসকষ্ট হয় এটা কিন্তু অনেক মানুষেরই ধারণা থাকে না। কিন্তু এই যারা সিজন চেঞ্জ হলে একটু ঠান্ডা লাগা, কফ কাশিতে ভোগেন বা বুকের মধ্যে কফ বসে যায় বা চলতে ফিরতে হাঁপ লাগে, তাদের কিন্তু এই বিষয়ে সতর্ক হওয়া উচিত এবং উপযুক্ত ডাক্তারের সাথে পরামর্শ নেওয়া উচিত। আরেকটা প্রবলেম হলো, অনেকেই জানতে চান এই গরমের সময় তো আমরা এসি চালাই, এসি চালালে যাদের এই ফুসফুসের সমস্যা রয়েছে তাদের অনেকেরই শ্বাসকষ্ট হয়। এটার জন্য কোনো টেম্পারেচার মেনটেন করা দরকার নাকি একদম এসি না চালালেও অনেক সময় এই গরমে তো ভীষণ হাঁসফাঁস একটা ব্যাপার, তো এই ব্যাপারগুলো কিভাবে ওনারা মেনটেন করবেন? হ্যাঁ, এই একই ব্যাপার। যেহেতু এখন ভীষণ গরম পড়েছে এবং আরো গরম পড়বে হয়তো, যা দেখা যাচ্ছে, তাতে এখন অনেকেই এসি ব্যবহার করেন বা ব্যবহার করতে বাধ্য হন। কিন্তু সমস্যা হচ্ছে যে এই এসিতে যখন আমরা ঘরের মধ্যে থাকছি এসি চালিয়ে, কিন্তু সেইখান থেকে যখন আমরা বেরোচ্ছি বাইরে একদম গরম, এই যে ঠান্ডা এবং গরম, এই টেম্পারেচার ভেরিয়েশনটা কিন্তু যে কোনো পেশেন্ট যাদের রেসপিরেটরি ডিজিজ রয়েছে তাদের ক্ষেত্রে মারাত্মক। বিশেষ করে এই অ্যাজমা বা সিওপিডি যাদের রয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু এই টেম্পারেচার ভেরিয়েশনে চট করে আবার একটা লাং ইনফেকশন হয়ে যায়। ফলে এটা থেকে কিন্তু একটু সতর্ক থাকতে হবে। আমরা কিছু প্রিকশন বলবো, যেমন এসিতে যদি থাকতেই হয় তাহলে টেম্পারেচারটা 25-এর নিচে না রাখাই ভালো। 2, হ্যাঁ, এখন প্রথমেই আমি বলবো যে যদি এসি অ্যাভয়েড করা যায় সব থেকে ভালো। আর একটা হচ্ছে যে আমরা যখনই খুব গরম থেকে ঘরের মধ্যে এসিতে ঢুকবো, তাহলে আগে গরমটা থেকে একটু আমরা এসি টেম্পারেচারে বাড়িয়ে, মানে একটু গরম করে মধ্যে অভ্যস্ত হয়ে তারপরে ঠান্ডায় ঢুকবো। আবার যখন এসি থেকে বাইরে বেরোবো তখন আগে এসিটা অফ করে ওই টেম্পারেচারটা একটু সইয়ে তারপরে আমরা গরমের মধ্যে বেরোবো। মানে খুব ঠান্ডা খুব গরমের মধ্যে সুইচ ওভার করাটা যত কম করা যায় তত ভালো। আচ্ছা আচ্ছা, তো
এই গরম তো মানে সবারই লাগে, এই গরম যা হাঁসফাঁস গরম হয়েছে, তাতে এসি একেবারে একদম অফ করে থাকাও তো একটা ওটাই বললাম, যদি চালাতেই হয় তাহলে 25-এর নিচে নয়, আর মানে প্রেফারেবলি 25-এর উপরে। আর একটা হচ্ছে যে ঘরে ঢুকেই গরম থেকে ঘরে ঢুকেই এসি না চালিয়ে, আগে আমরা যেটা ফ্যানের ক্ষেত্রেও বলতাম যে একদম সরাসরি ফ্যানের তলায় না বসে আগে একটু সইয়ে নিয়ে তারপরে ফ্যান চালাতে, আবার ফ্যান বা এসি অফ করে আবার খানিকক্ষণ টেম্পারেচারটায় সইয়ে নিয়ে গরমের মধ্যে বেরোতে, মানে খুব বারবার মানে সুইচ ওভার করাটা খুব ক্ষতিকর। আরেকটা যেটা কমন প্রবলেম সেটা হলো অ্যালার্জি। সেটা যারা আমরা যারা রাস্তায় বেরোচ্ছি, পলিউশন থেকেও আমাদের অ্যালার্জি যেটা হচ্ছে। আরেকটা যাদের ডাস্ট অ্যালার্জি, সেটা বাড়িতে থাকলেও হচ্ছে, বিছানা থেকে হচ্ছে, বাড়ির ডাস্ট থেকে যখন পরিষ্কার করছে তখনও হচ্ছে। এই জিনিসগুলো কিভাবে ম্যানেজ করা যায় যাদের খুব ডাস্ট অ্যালার্জি আছে? আবার আরেকটা জিনিস অনেকে কোয়েশ্চেন করেন যে মাস্ক পরতে পারছি না, আমার তো একেতেই লাংসের প্রবলেম, আমি মাস্ক পরবো কি করে? এটা খুব সমস্যা। এই জিনিসগুলো যদি আপনি কিছু বলেন। আসলে এই যে আমাদের অ্যালার্জি, এই অ্যালার্জিগুলো যে সাবস্টেন্স থেকে হয়, ট্রিগার হয়, আমরা বলি অ্যালার্জেন, এগুলো দুভাগে ভাগ করা যায়, একটা আউটডোর একটা ইনডোর। যেটা আপনি বললেন যে আমরা যখন বাড়ির বাইরে বেরোচ্ছি, গাড়ির ধোঁয়া, ধুলো, রাস্তার যে আমাদের যে পলিউশন, এয়ার পলিউশন, সেই ফ্যাক্টরসগুলো আমাদের এই অ্যালার্জিটাকে ট্রিগার করতে পারে। আর ঘরের মধ্যে খুব কমন হচ্ছে বিছানা, বালিশের চাদরে যে অনেক সময় মাইটস থাকে, তারপরে ডাস্ট থাকে, তারপরে ঘরে যখন মহিলাদের ক্ষেত্রে ঘর ঝাড় মোছ করার সময় বা ধুলো ঝাড়ার সময় সেই ডাস্টের একটা এক্সপোজার হয়, তারপরে রান্নার সময় মশলা বা একটা স্মেল, এই জিনিসগুলো কিন্তু অ্যালার্জি ট্রিগার করে। সেক্ষেত্রে অ্যাভয়েড করার বিষয় হচ্ছে যারা ক্রনিক্যালি এই ধরনের দেখা যায় যে অ্যালার্জিক সিমটমসে ভুগছেন, তাদেরকে তো আমরা প্রথমেই বলবো ইএনটি বা চেস্ট স্পেশালিস্টকে কনসাল্ট করতে, কারণ এটা একটা ক্রনিক অসুখ এবং এর জন্য নিয়মিত মেডিসিন এবং নেজাল স্প্রে, অনেক রকম ওষুধ আছে, সেটা অ্যাকর্ডিং টু পেশেন্ট রিকোয়ারমেন্ট আমরা সেরকম প্রেসক্রাইব করি, সেই মানে বিশেষজ্ঞের পরামর্শ নিতে প্রথম। দ্বিতীয়ত হচ্ছে যে ধুলো ঝাড়ার সময় বা বাইরে বেরোনোর সময় যদি মনে হয় যে অ্যালার্জি আমার আছে, তাহলে কিন্তু আমি বলবো মাস্ক পরাটা খুব দরকার, কারণ এটাতে অনেকটাই এই অ্যালার্জেনগুলোকে অ্যাভয়েড করা যায়। আর যদি তাতেও না হয় এবং খুব যদি বাড়াবাড়ি অ্যালার্জিক রিয়াকশন হয়, তাহলে এই বাইরে বেরোনো তো আমরা আটকাতে পারবো না, কিন্তু ঘরের মধ্যে ধুলো ঝাড়াটা যদি অ্যাভয়েড করা যায়, যদি বাড়িতে বিছানা, বালিশ, চাদর এগুলো নিয়মিত কাচা, ঘর দোর পরিষ্কার পরিচ্ছন্ন রাখা, সেটা যতটা সম্ভব এই প্রিকশনগুলো নেওয়া যেতে পারে। আরেকটা প্রবলেম হচ্ছে যেটা নাক ডাকা। এটা তো একটা বেসিক প্রবলেম, অনেক বাড়িতেই প্রবলেম সেটা। এটা কি লাংস থেকেই হচ্ছে এই নাক ডাকার যে স্নোরিং প্রবলেমটা? হ্যাঁ, এইটা এখন আমাদের দেশে আস্তে আস্তে সচেতনতা আসছে। আমাদের মধ্যে একটা খুব ভুল একটা ধারণা রয়েছে যে কোনো মানুষ যদি নাক ডাকার সময় খুব মানে ঘুমানোর সময় খুব জোরে জোরে নাক ডাকে, তো আমরা বলি যে নাক ডাকে ঘুমাচ্ছে, যেন মানে নাক ডেকে খুব মানে আরামে ঘুমাচ্ছে। বিষয়টা তার নয়। এই যে নাক ডেকে ঘুমাচ্ছে মানে কিন্তু তার নাকে একটা অবস্ট্রাকশন হচ্ছে, বা আমাদের নাক বলবো না, শুধু আমাদের যে এয়ার প্যাসেজে কোথাও একটা অবস্ট্রাকশন হচ্ছে, তার জন্য এই ঘরঘর শব্দটা হচ্ছে। ফলে নাক ডাকা একেবারেই আরামের ঘুম নয়, বরং তার ঘুমটা ভালো হচ্ছে না এবং তার একটা অবস্ট্রাকশন আছে, সেটাকে আমাদের দেখতে হবে। এটা অনেক লেভেলে অবস্ট্রাকশন হতে পারে, আমি সহজ ভাষায় বলছি। এটা নাকের কোনো কারণে, আমাদের নাকের কিছু গঠনগত ত্রুটি, আমরা বলি ডিএনএস, ডেভিয়েটেড নেজাল সেপ্টাম, বা এখানে নাকের মধ্যে কোনো পলিপ রয়েছে, নাকের অ্যালার্জি, এই কারণে কিন্তু অনেক সময় নাক ডাকে। এছাড়া আমরা বলি অবস্ট্রাকটিভ স্লিপ অ্যাপনিয়া, মানে ঘুমের সময় আমাদের যে মেইন শ্বাসনালীগুলো সেইগুলো খানিকটা কোল্যাপস করে যায়, সেইটাও কিন্তু এই নাক ডাকার একটা বড় কারণ। আগে আমরা এই বিষয়গুলোতে ইভেন আমি বলতে বাধ্য হচ্ছি যে আমরা চিকিৎসকেরাও অনেক সময় কিন্তু এই বিষয়ে অতটা সচেতন থাকি না, কিন্তু এখন দেখা যাচ্ছে যে আস্তে আস্তে এই সচেতনতা বাড়ছে। আমরা স্লিপ স্টাডি করি, আমরা নাকের জন্য আমরা ইএনটি বিশেষজ্ঞের পরামর্শ নিই, এবং অনেক ক্ষেত্রেই এই স্লিপ মানে যে স্নোরিং ঘুমানোর সময়, সেটার আমরা কারণ বের করতে পারি এবং তার যথাযথ ট্রিটমেন্টও করতে পারি। আচ্ছা, আরেকটা হচ্ছে এখন তো রমজানের সময়,
তো রমজানের সময় তো সারাটা দিন সবাই না খেয়েই থাকেন, যাদের সিওপিডি আছে তাদেরকে এই না খাওয়াটার ওপর কোনো এফেক্ট হয় কি এই ব্যাপারটা, সিওপিডি যারা পেশেন্ট? না, মূলত হচ্ছে যে খাওয়া দাওয়া তো একটা ইরেগুলারিটি হলে শরীরের উপর তো তার প্রভাব পড়বে, এবং আমরা তো জানি যে সিওপিডি বেশিরভাগ ক্ষেত্রেই হয় বয়স্ক পেশেন্টদের, এবং যাদের বয়স 50-এর উপরে, 60-এর উপরে বা বিশেষ করে আরো বেশি, তাদের ক্ষেত্রে এই 12 ঘন্টার উপর ফাস্টিং থাকাটা তাদের তো একটা যে ডে টু ডে অ্যাক্টিভিটিসের উপরে হ্যাম্পার করে। আমাদের যে বায়োলজিক্যাল ক্লক, যেটা আমাদের শরীরের যে সাইকেল, তার উপর তো ডেফিনেটলি একটা প্রভাব ফেলে। কিন্তু সব থেকে বড় কথা হচ্ছে যে ওষুধের যে অনিয়মিত হয়ে যাওয়া, ইনহেলারগুলো অনিয়মিত হয়ে যাওয়া, এইগুলো কিন্তু খুব মারাত্মক প্রভাব ফেলে। ফলে এই সময় যে হট করে একটা গরম পড়ে যাচ্ছে, একটা ওয়েদার চেঞ্জ, তার সাথে ওষুধগুলো অনিয়মিত হয়ে যাওয়ার জন্য কিন্তু অনেকেই এই সময়টা আমরা দেখি রমজানের পর প্রচুর পেশেন্ট বেড়ে যায়, এই কারণে যে তখন কিন্তু অনেক পেশেন্ট এই ফুসফুসের সমস্যা নিয়ে আমাদের কাছে আসে। আচ্ছা, এটার জন্য কোনো ন্যাচারাল কোনো রেমেডি আছে নাকি একমাত্র ইনহেলার আর মেডিসিনটাই আমাদের সম্ভব? না, ন্যাচারাল রেমেডি বলতে যে অনেকে বলে যে তুলসী, মধু বা বাসক পাতা এগুলো খেয়ে হয়তো একটু সর্দি কাশিটা আটকানো যায়, বা এগুলো কিন্তু ঘরোয়া টোটকা একেবারে কাজে লাগে না বলবো না, কিন্তু বেসিক্যালি এই অ্যাজমা বা সিওপিডি এগুলোর তো ডেফিনেট কিছু কারণ আছে, কিছু মেকানিজমে এগুলো হচ্ছে, ফলে সেই কারণগুলোকে কাউন্টার করছে মেডিসিন। ঠিক আছে, সুতরাং মেডিসিনটাই ডেফিনিট ট্রিটমেন্ট। হ্যাঁ, কিছু ঘরোয়া টোটকা ব্যবহার করে সাময়িক উপশম পাওয়া যেতে পারে, কিন্তু মূলত মেডিসিন, মানে সে ট্যাবলেট হতে পারে, সেটা ইনহেলার হতে পারে, এটার উপরেই কিন্তু মেন আমরা ফোকাস করবো। আচ্ছা আচ্ছা, তো একটা কোয়েশ্চেন আছে বাংলাদেশ থেকে, উনি জিজ্ঞেস করেছেন লাং ভলিউম রিডাকশন সার্জারি, এটা কি? এটা মানে কি ব্যাপারটা? কতদিন থাকতে হয় হসপিটালে? এটা কি কোনো বড় কিছু সার্জারি নাকি? এই সমস্ত পুরো ব্যাপারটা সম্বন্ধে উনি একটু জানতে চেয়েছেন। লাং ভলিউম রিডাকশন সার্জারি খুব সিলেক্টেড কিছু সিওপিডি পেশেন্টদের জন্য আমরা করি, যে সিভিয়ার সিওপিডি পেশেন্ট যাদের এমফাইসিমা আছে, যাদের সিওপিডি থেকে অনেক কমপ্লিকেশনস ডেভেলপ করছে, বিশেষ করে পালমোনারি হাইপারটেনশন, এগুলো কিছু কিছু ক্রাইটেরিয়া আছে যে পেশেন্টদেরকে আমরা লাং ভলিউম রিডাকশন সার্জারি করতে পারি। হ্যাঁ, এটা ডেফিনেটলি একটা মেজর সার্জারি, এর জন্য কিছু প্রিপারেশন প্রয়োজন, এবং দরকার হলে কেউ যদি এটা প্রেসক্রাইব করে বিশেষজ্ঞ ডাক্তারের কাছে পরামর্শ নিয়ে, যারা লাং সার্জারি করেন সেই ডাক্তারবাবুরাই এটা করেন, এবং তাদের পরামর্শ নিয়ে তাদের গাইডেন্স মতন আমাদের এগোনো উচিত। এটা কতদিন মোটামুটি থাকতে হতে পারে? কারণ অ্যাকচুয়ালি উনি যিনি কোয়েশ্চেনটা করেছেন ওনাকে সাজেস্ট করা, অ্যাডভাইস করেছেন ডক্টর যে সার্জারিটার জন্য, তো উনি বলছেন আমি যদি কলকাতায় আসি মেডিকেল হসপিটালে, তো কতদিন থাকতে হতে পারে হসপিটালে? যে কোনো বড় সার্জারির ক্ষেত্রে যেমন আমরা বলি 1 থেকে 1.5 মাস অন্তত হাতে সময় তো নিয়ে আসতে হবে। ঠিক আছে, এবং অনেক সময় যদি খুব মানে অল্পের উপর দিয়ে হয়ে যায়, পেশেন্টের যদি কোনো অপারেশনের পর কমপ্লিকেশন ডেভেলপ না করে, তাহলে তো খুবই ভালো। কিন্তু আমার মনে হয় এই ধরনের সার্জারির ক্ষেত্রে যেহেতু ওনারা বাইরে থেকে আসবেন, সেহেতু অবশ্যই হাতে 1-1.5 মাস সময় নিয়ে আসাটাই ভালো। লাংসের যে অসুখ, সেটা কিছু মানুষের মধ্যে এটা একটা ধারণা আছে কি মেয়েদেরই লাংসের অসুখটা বেশি হয় ছেলেদের তুলনায়, এটা কোনোভাবে কি সত্যি? কি কথাটার উপর কি কোনো সত্যি বা মিথ্যে কিছু আছে? না, ব্যাপারটা হচ্ছে ফুসফুসের অসুখ বরং যেহেতু ছেলেদের মধ্যে, যদিও সারা পৃথিবী জুড়ে এখন মেয়েদের মধ্যে ধূমপানের প্রবণতা বাড়ছে, কিন্তু এখনো যেহেতু ছেলেদের মধ্যে ধূমপানের প্রবণতা বেশি, আউটডোর অ্যাক্টিভিটিজ আমাদের দেশগুলোতে মূলত ছেলেরাদের বেশি মেয়েদের তুলনায়, তার ফলে হচ্ছে তারা এক্সপোজ বেশি হচ্ছে, ফলে সেক্ষেত্রে লাংসের প্রবলেম দেখা যায় ছেলেদেরই বেশি। মেয়েদের ক্ষেত্রেও আমাদের দেশে যেটা আমরা খুব মিস করে যাই, আমরা ছেলেদের যেমন স্মোকিং এর কথা বললাম, মেয়েদের ক্ষেত্রে আমাদের দেশে যে কয়লার উনুনে বা কাঠের উনুনে বা জ্বালানিতে যে রান্না করা, সেখানেও কিন্তু একটা বিরাট আমাদের এক্সপোজার হয় মেয়েদের, ফুসফুসের উপর একটা চাপ পড়ে, এবং অনেক মহিলা কিন্তু আমাদের দেশে সিওপিডি বা অ্যাজমাতে ভোগেন। সুতরাং এটা ঠিক ছেলে বা মেয়েদের মধ্যে যদি আপনি বলেন, তাহলে বলা হয় যে ছেলেদের মধ্যেই প্রবণতা বেশি। আবার আরেকটাও ব্যাপার আছে, মেয়েরা যতটা সংখ্যায় হেলথ সিস্টেমে আসে, ছেলেরা তার থেকে বেশি আসে,
ফলে মেয়েদের ক্ষেত্রে অনেক সময় অসুখ বাড়াবাড়ি পর্যায়ে না পৌঁছলে অনেক ক্ষেত্রেই আননোটিসড থাকে। ফলে আমরা বলি যে ছেলেদের ক্ষেত্রেই বরং ফুসফুসের অসুখের প্রকোপ বেশি, কিন্তু এটা কতটা সত্যি এটা বলা মুশকিল। আরেকজন জিজ্ঞেস করছেন লাইফ এক্সপেক্টেন্সিটা, ঠিক আছে, যেটা সিওপিডি পেশেন্টদের ক্ষেত্রে কতটা? দেখুন, সিওপিডি কে ওইভাবে বলা যেতে পারে না, কারণ সিওপিডিরও স্তর আছে। আমরা যেটা আমাদের সারা পৃথিবীতে যে গাইডলাইনটা ফলো করা হয়, সেই গাইডলাইন অনুযায়ী সিওপিডি কে 4টে স্টেজ বা 4টে গ্রেডে ভাগ করা হয়। এবং যদি আমরা স্টেজ বলি, মাইল্ড, মডারেট, সিভিয়ার, ভেরি সিভিয়ার, তো সেই ক্ষেত্রে প্রত্যেকটা স্তরের ক্ষেত্রে লাইফ এক্সপেক্টেন্সি আলাদা। তবে এখন সিওপিডির যে ট্রিটমেন্ট বেরিয়েছে, পেশেন্ট যদি ঠিক সময় ডাক্তারের কাছে আসে, ডাক্তারের পরামর্শ মতন যদি ঠিক মতন ওষুধ ইনহেলার ব্যবহার করে এবং মোটামুটি নিয়ন্ত্রিত জীবনযাপন, আমরা এখন সমস্ত রোগের ক্ষেত্রে যেটা বলছি, ক্রনিক ডিজিজগুলোর ক্ষেত্রে যে লাইফস্টাইলের একটা বড় ভূমিকা আছে, যদি নিয়ন্ত্রিত জীবনযাপন করেন তাহলে অনেক ক্ষেত্রেই দেখা যায় যে সিওপিডি কিন্তু এখন অনেক বেশি কন্ট্রোল করা সম্ভব। কিন্তু হ্যাঁ, সবথেকে বেশি ওই মানুষের সচেতনতাটা জরুরি। এই যে আপনি লাইফস্টাইল বললেন, কি ধরনের লাইফস্টাইলটা আপনি মেনটেন করতে বলছেন? সব কিছু, যেমন খাদ্যাভ্যাস, এক্সারসাইজ, এটাই হচ্ছে মূল। এবং হচ্ছে এখন যেটা সবারই কার্যক্ষেত্রে একটা স্ট্রেসের মধ্যে থাকতে হয়, পরিবারে বা কার্য ক্ষেত্রে একটা স্ট্রেস, এই সমস্ত জিনিসগুলোকে অ্যাভয়েড করা, মানে একটা ব্যালেন্স ডায়েট, যতটা জাঙ্ক ফুড অ্যাভয়েড করা, মানে ফাস্ট ফুড যতটা অ্যাভয়েড করা, ওবেসিটিটাকে কন্ট্রোলে রাখা। মানে এখন একটা বড় পার্সেন্টেজ অফ মানুষের আবার যেমন ম্যালনিউট্রিশন, আবার তার সাথে সাথে ওবেসিটি, এটাও কিন্তু একটা খুব অভিশাপ। ফলে নিয়মিত এক্সারসাইজ করা, শরীর চর্চা করলে মানসিক ইয়েও অনেক ভালো থাকে, মানসিক স্বাস্থ্য। সুতরাং এই জিনিসগুলো একটু মেনটেন করতে হবে। হেলদি লাইফস্টাইল অবশ্যই ক্রনিক ডিজিজগুলোকে অনেকটাই প্রিভেন্ট করতে হেল্প করে। কিছু মানুষের একটা কোয়েশ্চেন থাকে, ওনারা বুঝতে পারেন না ওনার হার্টের প্রবলেম হয়েছে না লাংসের প্রবলেম হয়েছে। আমাদের কাছে অনেক সময় পেশেন্ট এসে বলেন যে ওনার লাংসের প্রবলেম হয়েছে, তারপরে আবার আমরা দেখতে পারি যে উনি আবার গেলেন কার্ডিওলজি, হার্টের প্রবলেম, ওনার অ্যাকচুয়াল লাংসের কোনো প্রবলেম নেই, ওনার হার্ট। এই যে ব্যাপারটা, এটা কি করে, মানে কিভাবে নোটিস করা যায়? আসলে লাংস বা হার্টের কিছু সিমটমস আছে কমন, ঠিক আছে, যেমন শ্বাসকষ্ট। আমি যেটা শুরুতেই আপনি জিজ্ঞাসা করলেন শর্টনেস অফ ব্রেথ নিয়ে, যে আমি বললাম যে শর্টনেস অফ ব্রেথ যখন একটা পেশেন্টের শ্বাসকষ্ট হয়, এটা খুব কমন পারসেপশন আমাদের দেশে, যে পেশেন্ট সঙ্গে সঙ্গে ভাবে যে আমার হার্টের প্রবলেম হয়েছে। এবং দেখা যায় বেশিরভাগ ক্ষেত্রেই কার্ডিওলজিস্টের কাছে চলে যায়, অনেক রকম পরীক্ষা নিরীক্ষা হয়ে যায়, অ্যাঞ্জিওগ্রাফি পর্যন্ত হয়ে যায়, কিন্তু তারপরে দেখা যায় যে না, হার্টের প্রবলেম নয়, তখন বোঝা যায় যে লাংসের প্রবলেম। তখন হয়তো হার্টের ডাক্তারবাবুরা রেফার করলেন, কিংবা ঘুরতে ঘুরতে পেশেন্ট চলে এলো আমাদের রেসপিরেটরি মেডিসিনের কাছে, তখন তার চিকিৎসা হলো। আবার তার ঠিক উল্টোটাও হতে পারে, যে হয়তো রেসপিরেটরি মেডিসিনের ডাক্তারের কাছে এলো, তারপরে তিনি দেখলেন, তিনি দেখে হার্টের ডাক্তারকে রেফার করলেন। কিছু সিমটম আছে কমন, যেমন শ্বাসকষ্ট মূলত, কিন্তু রেসপিরেটরির আবার কিছু স্পেসিফিক সিমটম আছে, যে পেশেন্টদের বারবার ঠান্ডা লাগছে, কাশি হচ্ছে, কফ হচ্ছে, মুখে কফ বসে যাচ্ছে, সাঁই সাঁই আওয়াজ হচ্ছে। এই জিনিসগুলো কিন্তু আবার রেসপিরেটরি ডিজিজগুলোর ক্ষেত্রে বেশি কমন। আবার হার্টের ক্ষেত্রে চলতে ফিরতে বেশি শ্বাসকষ্ট, বা বসে থেকেও শ্বাসকষ্ট, ঘাম দেওয়া, খুব ক্লান্তি ভাব, এই জিনিসগুলো আবার হার্টের পেশেন্টদের ক্ষেত্রে, বুক ধড়ফড় করা, এইগুলো হার্টের পেশেন্টদের ক্ষেত্রে বেশি কমন। ফলে এইগুলো আমাদের একটু দেখতে হবে। পেশেন্টরা অনেক সময় বুঝতে পারেন না, তারা ডাক্তারবাবুদের কাছে এলে তখন ডাক্তারবাবুরা সেইভাবে রেফার করে দেবেন। তো আপনি মোটামুটি এই আমাদের ফুসফুসের অসুখ থেকে আমরা লাইফস্টাইলটাকে ভালোভাবে মেনটেন করতে হবে, এটাই বলতে চাইছেন। তো ঠিক আছে, ওনারা প্রত্যেকে আশা করি আপনাদের সমস্ত যে জেনারেল কোয়েশ্চেনগুলো থাকতো, আপনাদের সমস্ত তার উত্তর পেয়ে গেছেন আপনারা। আশা করি সবাই খুব খুশি হয়েছেন। আজকে আপনারা অনেকদিন ধরে বলছিলেন ডক্টর মৌমিতা চ্যাটার্জিকে আবার কবে দেখা যাবে, তো আমরা দেখিয়ে দিলাম ম্যাডামকে আপনাদের সামনে। আর আজকে আপনাদের সমস্ত যত কোয়ারিজ ছিল, সমস্ত কিছুর উত্তর আপনারা পেয়ে গেছেন। আশা করি আপনাদের ভালো লাগলো। নমস্কার, মেডিকা হসপিটালের তরফ থেকে আপনারা ভালো থাকবেন। রমজানের শুভেচ্ছা সকলকে। ভালো থাকবেন।